মৃত্যু বলে একটা জিনিস আছে, মৃত্যুর পরে তোমাকে জবাবদিহিতা হয়তো করতে হবে। এজন্য তোমার কাছে অনুরোধ থাকবে, আমার হক না দাও, আমার বাচ্চাটার হকটা তুমি দিয়ে তোমার কার্যটা সিদ্ধি করে যেও তুমি। এতটুকু রিকোয়েস্ট থাকবে। এবং দেশবাসীর কাছে আমার অনুরোধ, আপনারাও যদি জাগ্রত না হন, আপনারা যদি সমবেত না হন, তাহলে তো ও তো করবে না। ওর মতো অমানুষগুলো এভাবে দিনে দিনে ক্রমাগত মানুষকে অত্যাচার করতেই থাকবে। শেষ একটা কথাই বলবো, সে আমাকে ডিভোর্স দিতে বলছিল, আমি তাকে ডিভোর্স দিছি। পরবর্তীতে খুব আনন্দে দেই নাই ভাইয়া, খুব কষ্টে দিছি। এমন কিছু সিচুয়েশন সে তৈরি করছে, আমার ডিভোর্সটা দিতে বাধ্য করছে, না হলে তো আমি দিতাম না। আর যাই হোক দিছি, নোটিশ পাঠাইছি, কিন্তু ওটা কার্যকর হয় নাই। কাজী অফিসে গেলে পাওয়া যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজ রয়েছি তানিয়ার বাসায়। আপনারা দেখতে পাচ্ছেন তানিয়ার সেই ছোট্ট বাবুটি 7 মাস বয়সেই বাবাকে হারিয়েছে। দুধ খাওয়াবে সেই টাকাটাও কিন্তু তানিয়ার কাছে ছিল না। আজ দেখতে পাচ্ছেন তানিয়া তার সন্তানকে কি খাওয়াচ্ছে, আমরা ক্যামেরার স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, এই ভিডিওটা দেখার পরে আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কাটলে এবং আপনাদের হৃদয়ে যদি তানিয়ার এই ভিডিওটা দাগ কেটে থাকে, আমরা আশাবাদী এবং আপনারা একটু তাকে সাহায্য করবেন এবং তার পাশে একটু দাঁড়াবেন, সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। চলুন দর্শক, আমরা তানিয়ার সঙ্গে কথা বলি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি আপু, কি করছেন আপনি? এই তো বাবুকে খাওয়াচ্ছি ভাইয়া। বাবুকে খাওয়াচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, কি খাওয়াচ্ছেন বাবুকে? ওই বিকালেও নাস্তা করে, তো এই জন্য একটু খাবার খাওয়াচ্ছি। বিকালে একটু জোরে বলবেন। বিকালে নাস্তা করে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, একটু এখন কি খাবার খাওয়াচ্ছি আর কি। সন্ধ্যায় মানে হালকা পাতলা নাস্তা হ্যাঁ, খাওয়াচ্ছেন? হালকা পাতলা আচ্ছা, নাস্তা। কি খাওয়াচ্ছেন, মানে নাস্তাটা কি? ভাইয়া সমুচা আর একটু সালাদ আছে। আচ্ছা, মানে ও তো এখন এই মানে এগুলো তো খাবার কথা না। ও তো আপনাদের পরিবেশ বা আপনাদের যে কালচার, ও তো ভালো মানে খাবার খাওয়ার কথা এই মুহূর্তে, কিন্তু সেগুলো জুটছে না কেন ওর কপালে? ভাইয়া আগে আমার অবস্থা ভালো ছিল, তখন আমি দিছি ভাইয়া। কিন্তু এখন আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো না, এজন্য আমি ওকে সেইভাবে দিতে পারি না ভাইয়া। মানে এখন আপনার আর্থিক অবস্থা তেমন একটা ভালো না। জি ভাইয়া। আপনি এর আগের ভিডিওতে বললেন আপনি আপনি যে আপনার সন্তানকে দুধ কিনে খাওয়াবেন সেই টাকাটাও কিন্তু আপনার কাছে ছিল না। না ভাইয়া, ছিল না। মানে যখন মানে আপনার সন্তানকে আপনি দুধ কিনে খাওয়াতে পারেননি জি ভাইয়া। মা হিসাবে, তখন আপনার ভিতরের অনুভূতিটা, মানে আপনার যখন আপনার সন্তানকে আপনি দুধ কিনে খাওয়াতে পারছেন না একজন মা হিসাবে, তখন আপনার ভিতরের অনুভূতিটা কেমন ছিল? ভাইয়া শুধু উপরের পরিবেশটা দেখে অনেক সময় অনেক কিছু আঁচ করা যায় না। আমার অবস্থা যেমনই হোক না কেন ভাইয়া, আমি যে কাউকে বলতে পারি না যে আমি অসহায় জীবনযাপন করতেছি, আর কেউ বললে বুঝবেও না ভাইয়া। একটা ভালো ড্রেস আপ করে আমি কি রোডে যেয়ে বলবো যে আমাকে ভিক্ষা দেন, আর আমাকে কি আমার ড্রেস আপ দেখে কেউ কি ভিক্ষা দিবে ভাইয়া? এটা বুঝতে হবে। আমি এর জন্য যেতেও পারি না। এখন আমার ভালো একটা বিজনেস ছিল, স্টক ক্লথের বিজনেস করি আমি। আমার কিছু বায়ারও ছিল, ভালো পজিশনে ছিলাম। এখন আমার অ্যাবিলিটিও নাই ভাইয়া, বিজনেস করার মতো অ্যাবিলিটিও নাই। আমি বিজনেসও করতে পারি না, আমি শারীরিকভাবেও অসুস্থ, এই জন্য বাচ্চাকে আমি সেইভাবে টেক মানে কেয়ার দেখভাল করতে করতে পারি পারেন না। না আপনি না সেভাবে? ভাইয়া। আচ্ছা, ধরুন মানে বিষয়টা হচ্ছে আপনি যে বিজনেসটা করেন, মানে সে বিজনেসটা আপনি কত টাকা দিয়ে বা কিভাবে শুরু করেন? ভাইয়া আমি যখন প্রথমে শুরু করি তখন 1 লাখ টাকা থেকে শুরু করি। এমনও আমি গেছি 20 লাখ টাকা পর্যন্ত, 16,000 পর্যন্ত মাল কিনতে পারছি ভাইয়া। লট কিনছি, লট কিনে সেল করছি। কিন্তু ভাইয়া দিনে দিনে ওর বাবা নেই, একা একটা সংসার মেনটেন করা, এই বাচ্চাকে মানুষ করা, বাচ্চা এখন স্কুলে পড়ে, একটা স্কুলে পড়ে ভাইয়া। আমি সব কিছু মেনটেন করতে পারি না, সব কিছু মেনটেন করে আমার পক্ষে সম্ভব না। বা 1 লাখ বা 2 লাখ বা 3 লাখ টাকা দিয়ে বিজনেস করবো, এরকম অ্যাবিলিটি আমার নাই এখন আপনি আর। যে বিজনেসটা করতেন এটা কি অনলাইনে না? না ভাইয়া, আমি বাহিরে পাঠাইতাম, অনেক সময় ভ্যানালারাও নিয়ে যেত আর কি, সেল করতাম, ওরা এসে নিয়ে যেত। আচ্ছা, ভ্যান আলাদেরকে যখন আপনি ভ্যান দিয়ে বাইরে পাঠাতেন, জি ভাইয়া। তখন কি তাদেরকে টাকা দিতে হতো না? আহ, যখন বাইরে বায়ার যখন নেয়, আমি বায়ারদের বলে দিই যে আমি ক্যারিং কস্টটা দিতে পারবো না, তখন ভাইয়া ওরা ক্যারিং কস্ট দিয়ে নিয়ে যেত। ওরাই নিয়ে যেত? জি ভাইয়া। আচ্ছা, সেই বিজনেসটা কি এখন আপনার রানিং আছে? রানিং আছে ভাইয়া, কিন্তু আমার বললাম না এত অ্যাবিলিটি নাই। আমি এখন 50, 60 হাজার, 70 হাজারের বেশি করতে পারি না, তাও আমি অনেক সময় ম্যানেজ করতে পারি না। এবং অনেক সময় মাল পেলেও আমি কালেকশন করতে পারি না, খুব কষ্ট হয় ভাইয়া। আপু আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনি যদি আপনাকে বিজনেসের ক্ষেত্রে যদি কেউ সহযোগিতা করতে চায় বা আপনি বিজনেসটা বড় করতে চান, সেক্ষেত্রে আপনি কি সহযোগিতা গ্রহণ করবেন কিনা?
অবশ্যই ভাইয়া, আমি স্বামীহারা একজন নারী আর একটা অসহায় বাচ্চার মা। আমার এই বাচ্চাটার জন্য হলেও ভাই আমাকে বেঁচে থাকতে হবে, ওকে তো আমাকে মানুষ করতেই হবে। ওর আমার জীবনটা সেইভাবে চালাইতে হলে আমাকে একটা বিজনেস অবশ্যই করতে হবে। আমি যে বিজনেসটা করি, কিছু সহযোগিতা পেলে আমি হয়তো বিজনেসটাকে আরো বড় করতে পারবো এবং চলতে পারবো, আমরা হয়তো জীবনযাপন করতে পারবো ভাইয়া। আচ্ছা, আপনার বিজনেসটা মানে আপনি বলতে চাচ্ছেন আপনি একজন স্বামীহারা নারী, যদি আপনাকে কেউ বিজনেস করার জন্য সহযোগিতা করে তাহলে সেটা দিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন বা আপনার সন্তানকে মানুষ করতে পারবেন। জি ভাইয়া। এর ভিতরে যদি এই ভিডিওটা দেখে আপনার স্বামীর হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে যে না আমার সন্তান আমার স্ত্রী এভাবে মিডিয়ার সামনে আসতেছে বারবার, তো আমি তাদেরকে এভাবে আর থাকতে দিব না, আমি তাদের জীবনে ফিরে যাব, সে যদি ফিরে চলে আসে আপনার জীবনে? আলহামদুলিল্লাহ, সে যদি আসে আমি আবারও বলছি আমি সাদরে তাকে আমন্ত্রণ জানাবো অবশ্যই, কারণ আমার বাচ্চা বাবা ফিরে পাক। আমিও চাই আমি আমার স্বামীর আশ্রয়ে থাকি, কারণ কোনো স্ত্রী চায় না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে। আমার এই জীবনটা এখন বেওয়ারিশের মতো, আমার লাইফটার কোনো ভ্যালু নেই। আমি না পারতেছি ভালো একটা বিজনেস করতে, বাচ্চাকে আপনি তো দেখলেন একটু আগে, আমার বাচ্চাকে ভালো কিছু কিনে দিব বা ভালো কিছু খেতে দেবো এরকম অ্যাবিলিটিও আমার নাই। অতএব আমি যদি একটা ভালো ব্যবসা করতে পারি, বিজনেস করতে পারি, তাহলে হয়তো আমাদের জীবনটা আবার পরিবর্তন হয়ে যেতে পারে। কেউ যদি সহযোগিতা করতে চায় নিজ থেকে তাহলে সে করতে পারে, তার জন্য আমার দোয়া থাকবে। এবং যদি সে আন্তরিকভাবে করতে চায় করতে পারে। আর যদি ওর আব্বু ফিরে আসতে চায় বা ওর আব্বু যদি কোনো সহযোগিতা করতে চায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমি খুব খুশি হব তাদের উপরে যে আমাদের সহযোগিতায় আগায় আসছে। কারণ আমাদের অসহায় দুটি জীবনের একটা ব্যবস্থা যদি আল্লাহ পাক তাদের মাধ্যমে করেন। আচ্ছা বোন, এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, জি যদি আপনার হাজবেন্ড আপনার জীবনে ফিরে আসে বা সন্তান যদি তার বাবাকে ফিরে পায় জি ভাইয়া। তাহলে কি আপনার মানে মানুষ যে আপনাকে সহযোগিতাগুলো করবে সেগুলো কি প্রয়োজন হবে কিনা? সে যদি ফিরে আসে তাহলে সেটা পরে দেখা যাবে। সে যদি ফিরে আসে তাহলে হয়তো কারো সহযোগিতা নিলাম না, কিন্তু আমার যতটুকু ধারণা সে যদি ফিরে আসবে, বিগত দিনে 2টা ভিডিও দেওয়া হয়েছে, তার কাছে গেছে ভিডিওটা, কিন্তু সে কোনো রকম রেসপন্স করেনি, কোনো রকম যোগাযোগ করেনি। এবং আমার মনে হয় সে আগামী দিনেও করবে না, কারণ সে হচ্ছে নীরব দর্শক। তার তার হৃদয় কঠিন, তাকে তার হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়েছে। এরকম এত আকুতি করতেছি বাবু আমি দুজনে, এত অনুরোধ করতেছি, কিন্তু কোনো রকম সহযোগিতা তার তরফ থেকে আসতেছে না। আচ্ছা, আপনার সন্তানকে যদি একটু কোলে নিতেন, আমরা আপনার সন্তানের সঙ্গে একটু কথা বলবো। প্রিয় দর্শক, আমরা আজ বাবুটির সঙ্গে একটু কথা বলবো। তার বাবা কিন্তু আজ 7 মাস বয়সে কিন্তু তাকে রেখে চলে যায়, তো বাবাকে কিন্তু দেখেনি তিনি। আচ্ছা আঙ্কেল, তুমি কেমন আছো? ভালো। ভালো আছো? আচ্ছা, তোমার বাবাকে দেখেছো কোথায়? ছবিতে। ছবিতে। ছবিতে দেখেছো? বাস্তবে কখনো তোমার বাবাকে দেখতে পেরেছো? দেখতে পারোনি? বাবার কথা মনে পড়ে? মনে পড়ে? তো যখন বাবার কথা মনে পড়ে তখন আম্মুকে জিজ্ঞেস করো যে বাবা কোথায়, কালকে কি কি বলছিলা হয়েছে? যে আমার আব্বু যদি থাকতো, এটা বলো মামাদেরকে। আব্বু যদি থাকতো তাহলে আমাকে অনেক আদর করতো, কোলে নিত, আমাকে অনেক আদর করতো, কোলে নিত, আমাকে অনেক কিছু কিনে দিত। অনেক কিছু কিনে দিত। আচ্ছা, তো এখন এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে বা আমাদের দেশে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তোমার বাবার প্রসঙ্গে কিছু বলতে চাচ্ছ আঙ্কেল? হ্যাঁ। আচ্ছা, একটু বলো তাহলে। আমার বাবাকে ফিরে দেখেছি, আমি বাবাকে ফিরে পেতে চাই, আমি আমার আব্বুর আদর ভালোবাসা পেতে চাই, আমি আব্বুর ভালোবাসা পেতে চাই। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, আসলে মাসুমে বাচ্চাটির কোনো দোষ নেই, তিনি কিন্তু একেবারে নিষ্পাপ, তিনি কিন্তু কোনো পাপ করেনি। তো তার বাবা একটু কথায় একটি বাংলা একটি প্রবাদ রয়েছে কিন্তু, বাবা মা পাপ করলে সেই পাপের শাস্তি নাকি সন্তান ভোগ করতে হয়। জানি না পাপ করেছে কি বাবা করেছে না মা করেছে, তো মাঝখান থেকে সেই পাপের শাস্তি ভোগ করছে কিন্তু এই মাসুম বাচ্চাটি। তিনি কিন্তু আজ থাকার কথা বাবা মায়ের সঙ্গে, কিন্তু তিনি রয়েছেন মায়ের সঙ্গে, বাবা কিন্তু তার কাছে নেই। তো আমরা আরেকটু সময় নিব, তারপরে ভিডিও থেকে বিদায় নিব। তো দর্শক, আমাদের সঙ্গে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের সঙ্গে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকতে হবে।
তো আপু, জি ভাইয়া। আচ্ছা, তো বাচ্চু আপনার বাবু তো বললো যে তার বাচ্চাকে, তার বাবাকে তিনি ফিরে পেতে চায় তার জীবনে। জি ভাইয়া। তো আসলে আপনি মানে আপনি তো আপনার স্বামীকে ডিভোর্স আপনি দিয়েছিলেন। জি ভাইয়া। আচ্ছা, সেই ডিভোর্সটা কি মানে রাইট হয়েছে কিনা, মানে আমি তিনি কি পেয়েছে কিনা বুঝে, বা তিনি কি আমি ডিভোর্স কাজী পেপারে অফিসে সাইন করতে গেছিলাম পেরেছে ভাইয়া, কিনা? কাজী অফিসে গেছিলাম, শুধুমাত্র আমি নোটিশটা পাঠাইছি এতটুকুই। ও ও তো আগে থেকেই বলছে, ও কিন্তু আমাকে বলছিল তানি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিও। 4 মাস আগের কথা বলছি, যখন চলে যাবে তখন বলছিল যে তানি তুমি আমাকে দিও, ডিভোর্স করে দিও। তাই বলছে আমি কেন ডিভোর্স দেবো, তুমি আমাকে ডিভোর্স করে দাও। বলছে আমি তোমার কাছে মুক্তি চাই, বাঁচতে চাই, দয়া করে আমাকে ডিভোর্সটা দিয়ে আমাকে উদ্ধার করো। তোমার মা একটা অসুস্থ মেয়ে আমার কাঁধে উঠাই দিছে, তুমি আমাকে দয়া করে মুক্তি দাও। তো ওই কথাটা আসলে প্রত্যেকেরই তো রাগ, আমরা তো মানুষ, আমাদের তো এক এক সময় এক এক রকম ওইসব কথা, সব কথা চিন্তা করে আমি একটা নোটিশ পাঠাই দিছিলাম কাজী অফিস থেকে। এরপরে আমি আর যাইও নাই, ডিভোর্স হয়েছে কি না হয়েছে, পরবর্তীতে আরো দুটো নোটিশ দিছে কি না, বা পরবর্তীতে আবার যেতে হয়, একটা ডেট দেয়, 90 দিন পরে একটা ডেট থাকে, সেই ডেটে যে ওখানে সিগনেচার করা লাগে, ওই পক্ষের লোক এই পক্ষের লোক অনেক কিছু করা লাগে। তা সেসব ক্ষেত্রে আমি আর কিছু করিও নাই। পরে আমি কাজী অফিসে যে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আমার ডিভোর্সটা কি কমপ্লিট হয়েছে, বলছেন না ভাই আপনাদের আপনাদের ডিভোর্সটা কার্যকর হয় নাই। কার্যকর হয় না, মানে না। রাইট হয় নাই। না, এখন ও তো চালাক, অনেক চালাক একজন ব্যক্তি, ও তো চাইছিলই যে আমি ডিভোর্স দিই। এখন যখন ও নোটিশ পাইছে, ও তো আলহামদুলিল্লাহ পড়ে নিছে তখনই সাথে সাথে। এবং আগেই তো বিয়ে করছে আরো আগে, আরো 4 মাস আগে বিয়ে করছিল। যাই হোক, আমি শুনতে পেয়েই তো ডিভোর্সটা দিছি। তো যাই হোক, এখন ওইটা পাওয়ার পরে ও আর মিউচুয়াল করা তো দূরে থাক, সেখান থেকে আর কখনো আমাদের ছায়াও স্পর্শ, মানে আমাদের সাথে যোগাযোগই করে নাই। আচ্ছা যাই হোক বোন, আচ্ছা চলে গেছে ভালো কথা ভাইয়া, আমার একটা অনুরোধ, যে তুমি চলে গেছো ভালো কথা, বাচ্চাটা তো তোমার, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আল্লাহ পাক জানে, আর তুমি তো জানো যে তোমার বাচ্চাটা। তাহলে বাচ্চাটার প্রতি তোমার কি কোনো দায়িত্ব ছিল না, একটু খোঁজ খবর? বাচ্চা কার এটা ভুল বোন, বাচ্চা কার এটা না, ও একমাত্র অস্বীকার করছিল মা একবার। ছাড়া আর কেউ পৃথিবীর কেউ বলতে পারবে না, আর আল্লাহ ছাড়া বলতে পারবে না কেউই, যে আসলে সন্তান কার। জি ভাইয়া। বাবাও কখনো বলতে পারবে না যে আচ্ছা, আসলে সন্তানটা কার। ওদের বাড়িতে যখন ফোন দিছিলাম টাকার জন্য, যে মাংসের কথাটা যখন উল্লেখ করা হয়েছিল, ছোট ভাইকে একদিন ফোন দেওয়া হয়েছিল যে ভাইয়া বাবু তো কালকে বার্থডে, 21শে ফেব্রুয়ারি, ওর 21শে ফেব্রুয়ারি জন্মদিন, তো কালকে তো বার্থডে, তো তোমরা তো একটু খোঁজ খবর নাও না। তা বলছে কেন খোঁজ খবর নেব? তো আমি আবার সেখানে বলছি কেন খোঁজ খবর নিবা, তোমার ভাইয়ের মেয়ে না, ভাতিজা হয়, তুমি খোঁজ খবর নিবা না? তখন বলে কি আপনি কোথা থেকে আনছেন সেটা আপনি জানেন, ওটা আমাদের বাচ্চা না, ডিরেক্ট বলে। তখন আমি বলছিলাম ভাইয়া যে তাহলে ডিএনএ টেস্ট করা হোক, যদি তোমাদের যদি অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা ডিএনএ টেস্ট করো যে বাবু তোমাদের কিনা, এই কথাটা আমি বলছিলাম। আচ্ছা বোন, বিষয়টা হচ্ছে বাংলাদেশে অনেক আইন রয়েছে, ডিভোর্স দেওয়া স্ত্রীকে আবার মেনে নেওয়া যায়, আবার তালাক দেওয়া স্ত্রীকে আবারও নেওয়া যায়, তবে সেই ক্ষেত্রে কিছু আইন রয়েছে। তো যাই হোক, আমরা ভিডিওটা এখানে শেষ করব। আপনার স্বামীর উদ্দেশ্যে বা দেশবাসীর উদ্দেশ্যে আপনার ছোট করে যদি কিছু বলার থাকে বলুন। ভাই সর্বশেষ একটা কথাই বলবো, সে আমাকে ডিভোর্স দিতে বলছিল, আমি তাকে ডিভোর্স দিছি, পরবর্তীতে খুব আনন্দে দেই নাই ভাইয়া, খুব কষ্টে দিছি। এমন কিছু সিচুয়েশন সে তৈরি করছে, আমার ডিভোর্সটা দিতে বাধ্য করছে, না হলে তো আমি দিতাম না। আর যাই হোক দিছি, নোটিশ পাঠাইছি, কিন্তু ওটা কার্যকর হয় নাই, কাজী অফিসে গেলে পাওয়া যাবে। তবু আমি বলবো, যদি তোমার মন চায় তুমি বাচ্চার জন্য হলেও ফিরে এসো তোমার বাচ্চার কাছে, আর যদি সম্ভব না হয়, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তারপরেও আমি বলছি আমার বাচ্চাটাকে ফেলে দিও না, বাচ্চাটার জন্য যতটুকু করা প্রয়োজন তুমি ততটুকু করবা। কারণ বিগত দিনে আরো ভিডিও দেখছো, তুমি দেখেও চুপচাপ রয়ে গেছো, কোনো উত্তরও দাও না, নীরব দর্শক হয়ে আর থেকো না। মৃত্যু বলে একটা জিনিস আছে, মৃত্যুর পরে তোমাকে জবাবদিহিতা হয়তো করতে হবে, এজন্য তোমার কাছে অনুরোধ থাকবে আমার হক না দাও, আমার বাচ্চাটার হকটা তুমি দিয়ে তোমার কার্যটা সিদ্ধি করে যেও তুমি, এতটুকু রিকোয়েস্ট থাকবে। এবং দেশবাসীর কাছে আমার অনুরোধ, আপনারাও যদি জাগ্রত না হন, আপনারা যদি সমবেত না হন, তাহলে তো ও তো করবে না। ওর মতো অমানুষগুলো এভাবে দিনে দিনে ক্রমাগত মানুষকে অত্যাচার করতেই থাকবে, আর আমার মতো কিছু মানুষ সারা জীবন অত্যাচারিত হয়ে এই জীবনে হাহাকার করে বেঁচে থাকবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আওয়াজ তুলুন, আপনারা যদি পারেন, আপনাদের সহযোগিতাই একমাত্র কাম্য। আপনারা যদি চান
তবে অনেক কিছু করা সম্ভব, কারণ জনশক্তির উপরে কোনো শক্তি নেই। পৃথিবীতে একটা শক্তি অব্যাহত থাকে, সেটা হচ্ছে জনশক্তি। আপনারা যদি সবাই মিলে একইভাবে আওয়াজ তুলেন, তাহলে হয়তো নিশাতের মতো, আমার বাচ্চার মতো কিছু জীবন হয়তো শান্তিতে বেঁচে যেতে পারবে। আর আপনারা যদি আওয়াজ না তুলেন, নিশ্চুপ হয়ে থাকেন, তাহলে এরকম হাজার হাজার বাচ্চার জীবন বা এরকম মেয়ের জীবন সারা জীবন ক্রন্দনে লিপ্ত থাকবে, তারা শুধু কান্নাকাটিই করে যাবে। আর এই সমাজ এরকম কান্নাকাটি আর এরকম অভিশপ্ত কিছু বাচ্চা আর কিছু মেয়ে নিয়ে বেঁচে থাকবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আওয়াজ তুলুন এবং এরকম কিছু অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার জানান, ধিক্কার জানান, তাদের বিরুদ্ধে আইন গড়ে তোলেন বা আওয়াজ আওয়াজ তুলুন, যাতে তাদের একটা ধ্বংস হয়, তাদের একটা ক্ষয় হয়, তারা যেন এরকম কাজ করার আগে দ্বিতীয়বার ভাবে বা না করার চেষ্টা করে। এটাই আপনাদের কাছে অনুরোধ। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সুপ্রিয় দর্শক, আসলে আমরা শুনছিলাম একজন স্বামীহারা নারীর জীবনের গল্প। তো দর্শক, এই গল্পটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন। এবং আমাদের এই চ্যানেল থেকে এই ধরনের আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটি ফলো করে আমাদের সঙ্গেই থাকতে হবে। তো সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।